শ্রাবণ মাস একদম শেষ, একদম ভাদ্র মাসের একদম শুরুতেই আমরা কাশফুল ফুটেছে চারিদিকে, কিন্তু থান্ডার মানে বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা বলে না, রসিকতা জায়গাতে নেই। আমি যার সঙ্গে কথা বলছি পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত শিরদাঁড়া বিধায়ক। কোথাকার? আউসগ্রাম। আউসগ্রাম মানে জঙ্গল, নদীমাতৃক এলাকা, হাওয়া খুব ভালো। অভেদানন্দ থান্ডার, তার সঙ্গে কথা বলবো। অনেকদিন পর থান্ডার সাহেব, 2020 করোনা কাল, 2025 5 বছর লেগে গেল আপনার সঙ্গে আমার কথা বলতে। বন্ধুত্ব ছিলই ছিল। আপনি আমাকে বলুন যে আউসগ্রাম ঘেরা জঙ্গল, যা পরিস্থিতি, যা পরিবেশ। আমি প্রথমে একটু তেতো প্রশ্ন দিয়ে শুরু করি। সেখানে ক্রমাগত বনাঞ্চল ধ্বংস হচ্ছে, এক শ্রেণীর লুটেরা মাফিয়া তারা এটা করছে। বিং এ এমএলএ, এটা নিয়ে আপনি কতটা সরব? বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বলেছেন কিনা? কারণ মুখ্যমন্ত্রী বারবার বনসৃজন, অ্যাফরেস্টেশনের কথা বলে। বিং এ এমএলএ ভূমিকা কি? দেখুন, আমরা আমাদের এই এলাকা আউসগ্রাম এলাকা মানে ঘন জঙ্গল এলাকা, এবং এখানকার অনেক অঞ্চল যেগুলো বনাঞ্চলে ঘেরা, মানে বনের মধ্যেই কিছুটা কিছু দূরত্বে সব বাড়িঘর বসবাস করে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যেমন জানি যে গাছপালা মানুষের বাঁচার একটা মানে সাপোর্টিং একটা দিক, সেটাকে এই জঙ্গলটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কোথায় কি ঘটছে সবসময় তিনি ওয়াকিবহাল। আর আমাদের এখানে যে জঙ্গলমহল রয়েছে, বিভিন্ন সময় আমরা আমাদের এখানে যে রেঞ্জ অফিস রয়েছে এবং বনাঞ্চলের যে অফিসগুলো রয়েছে, সেখানে তাদের মাধ্যমে এবং বহু এনজিও রয়েছে এবং সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে, তারা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে মানুষকে আমরা বলি গাছ ধ্বংস করবেন না, একটা যদি গাছ কেউ কাটেন তার জন্য 10-50টা গাছ আপনাকে লাগাতে হবে। এই ক্যাম্প অবিরহ চলছে। তবুও তো কিছু লুটেরা ধ্বংসকারী মানুষ আছেন, তাদের কানেদের সব কথা যায় না, তাই তারা এগুলো করে। তাদেরকে তাও আমাদের এই আন্দোলন এবং এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মধ্যে পড়ে। একটু তেতো দিয়ে শুরু করলাম, এবং হচ্ছে এই গাছ কাটার পরিপ্রেক্ষিতে আপনি গোটা আউসগ্রাম জুড়ে, গোটা গুসকরা জুড়ে যে সমস্ত সমিলগুলো আপনি পাবেন, সেখানে আপনি খুঁজে দেখবেন যে বনাঞ্চলে জঙ্গলের গাছ কিন্তু সেখানে বিক্রি হচ্ছে। সেখানে আপনার শাসক দলের নাম ক্রমাগত জড়াচ্ছে, এটা আপনি মানেন? একদমই তাই, এবং তাদেরকে আমরা ঘৃণা করি, এবং যারা এই ধরনের কাজ করছে তাদের পরে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য রেঞ্জ অফিসার, রেঞ্জার জানেন যে আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং কিছু শ্রেণী, শুধু শ্রেণীর মানুষও নয়, এই ক্ষেত্রে অন্যান্য লোকও জড়িত আছে, সেগুলো রেঞ্জ অফিসাররাও জানেন এবং তাদেরকে যা ব্যবস্থা করা ওনারা করছেন। তাহলে বন দপ্তর এবং পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে এই বনাঞ্চলের ধ্বংস করার পরিপ্রেক্ষিতে। নেক্সাস না থাকলে ঘটনা ঘটতে পারতো না, আপনি মানেন এটা? একদমই তাই। বালি খুব গুরুত্বপূর্ণ এখানে। অবাধে বালি লুট চলছে, অবাধে গাড়ি বাস হচ্ছে, এন্ট্রি ফি দিয়ে বেরোচ্ছে। সেখানে আপনার শাসক দলের বহু নেতার নাম জানাচ্ছে। তারা দলকে সুনাম বৃদ্ধির ক্ষেত্রে নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে যখন দল তৈরি করেছিল বলেনি বালি চুরি করতে, কালি চুরি করতে, কিন্তু এখানে বালি কিন্তু কার্যত লুট হয়ে যাচ্ছে। দেখুন, এটা তো এইগুলো তো বহুদিন থেকে চলছে, এবং আমরা বিশেষ করে আমি এই ধরনের কাজকে আমি প্রচন্ড অপছন্দ করি, এবং যারা এইসব বালি লুট বা অন্যান্য ক্ষেত্রে যারা জড়িত রয়েছে, দল নিশ্চয়ই আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং তাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের নাম আমি দলের কাছে আমি জমা দেবো এবং তাদের সম্বন্ধে বলবো এরা এই বালির সঙ্গে যুক্ত আছে, তারা এই বালি লুট করছে এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন হয়ে উঠেছে। তারপরে সরকারের কোষাগারে যে টাকা যাওয়ার কথা, বালি থেকেই বলছি, সেই টাকা কোষাগারে না গিয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে। এক সময় হাওয়ায় চুরি করে ঘুরতে হতো, বিড়ি খেতে হয়তো, বা 4 চাকাও ছিল, তখন তো ছোট গাড়ি ছিল। এখন তাদের দামি দামি গাড়ি, প্রাসাদতমক বাড়ি, কার্যত দামি দামি হচ্ছে পারফিউম, বডি স্প্রে, সমাজের গণ্যমান্য ব্যক্তি মালা পরে বসে থাকে। এগুলো বরদাস্ত করছেন কিভাবে? দেখুন, এগুলো তো বরদাস্ত করার আমি কেউ নই। মানে
মানুষ আপনি তো এমএলএ। আমি এমএলএ, কিন্তু মানুষ দেখছে তাদেরকে, মানুষ তাদের চিহ্নিত করেছে, কিছু মানুষ তাদের পেছনে ঘুরছে, কিন্তু সব মানুষ তাদের সঙ্গে নেই। এই দিনটা হয়তো পরিবর্তন হবে, তখন দেখবেন আমরা দলের প্রতি কি বার্তা দিয়েছি এবং মানুষকেও বার্তা দিয়েছি, এদের পাশে থাকবে না কেউই। আচ্ছা, একটা হালকা চলে একটা গল্প শোনা যাচ্ছে, আমি তারপর আপনার উন্নয়নের প্রশ্নে আসবো। বলছি এবার অবেদানন্দ ঠান্ডার আর টিকিট পাবে না, টিকিট পাবো আমি। তো আমি জানি না যে ওই টিকিটটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, কারণ আপনি যেহেতু আউসগ্রাম বিধানসভাতে বোধহয় আপনার দু টার্ম না তিন টার্ম, দু টার্ম হয়ে গেছে। তো বলছে এবার আর শেষ বেলায় কবিতা শুনিয়ে লাভ নেই, অবেদানন্দ ঠান্ডার টিকিট পাবে না, টিকিট পাবো আমরা অন্য কেউ। এই হাওয়া গল্পের কি বিশ্বাস আছে? দেখুন, এই কথাটা কে বলছে? আমি তো নাম বলবো না। সে পার্সনটা কে? দলের টিকিট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদেরকে বোঝা উচিত যারা এই কথাগুলো বলছে তারা হচ্ছে এগ্রেড মূর্খ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের কিছু মুখ্য সচেতক থাকেন এবং যারা প্রেস করেন, তারা প্রেসের মাধ্যমে নাম ঘোষণা করেন। আমার তো মনে হচ্ছে যারা বলছে মনে হয় তাদের কানে কানে মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে এবারে ও টিকিট পাবে না, তোকে টিকিট দেবো। তাই এই কথাগুলোর কোনো মূল্য আছে বলে মনে করি না। তাহলে সে মানে আউসগ্রামে হেডকোয়ার্টার ঘুষ করা এটা স্বাভাবিক, এখানে বিডিও অফিস, এখানে থানা, এখানে পঞ্চায়েত, সবই কিছু। কিন্তু সবাই মালা পড়তে চলে যাচ্ছে জঙ্গলে। আপনাদের শাসক দলের বহু নেতাকে দেখছি মালা পড়ছে, পারফিউম নিচ্ছেন, সব ভিড় ওই অঞ্চলগুলোতে। আপনি তো বিধায়ক, আপনাকে মালা পড়াচ্ছে না বা আপনাকে ডাকছে না, বা আপনি আপনাকে দেখতেও পাচ্ছেন আমি ছবিতে, সব ভিড় ওই জঙ্গলে। কেন, কারণটা কি? কারণ আমাকে তারা ডাকবে না, কারণ আমি তাদেরকে পছন্দ করি না। যে পছন্দ করা এক সময় করতেন, যে তখন তো তাদের মুখের ভেতরে একটা মুখোশের আলো যে আর একটা মুখ আছে সেটা আমি জানতাম না। এবার আসি উন্নয়নের প্রশ্নে। ঠান্ডা সাহেব, 4.5 বছর হয়ে গেল, মানে টার্মটা তো ঠিক আছে, সামগ্রিক কৃষি বিকাশ উন্নয়নের ক্ষেত্রে এখানে কৃষিভিত্তিক এলাকা, এখানে চাষ খুব গুরুত্বপূর্ণ। প্রধান শিল্প বলতে গেলে অর্থকারী হচ্ছে কৃষি, ধান হোক, আলু হোক, অন্যান্য। কৃষক এবং কৃষকের মান মর্যাদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে আপনি কি কি কাজ করেছেন? দেখুন, একটা কথা বলি, পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলা হচ্ছে কৃষি উৎপাদন একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই পূর্ব বর্ধমান জেলা। তাই কৃষি উন্নয়নের জন্য আমাদের সরকার থেকে তো প্রচুর কাজ করেছে, আর আমরাও আমাদের বিডিও অফিস থেকে, ব্লক অফিস থেকে যেসব কাজগুলো করা হয়েছে, কৃষকদের জন্য যে এডিও অফিসের মাধ্যমে তাদের কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম, এবং বিডিও অফিসের মাধ্যমে, পঞ্চায়েতগুলোর মাধ্যমে যাদের সাবমার্শাল, বহু কিছু কাজ তাদের করে দেয় এবং নির্দিষ্ট সময়ে তাদেরকে আধুনিক মানের বীজ এবং এই পরিবেশ, এই উৎপাদন যাতে আরো বৃদ্ধি হয় সেসব কাজ আমরা সবই করেছি। এবার তবে তো মানুষের চাহিদা শেষ নাই, আরো করতে হবে, আরো হবে। এখানে কিষাণ মান্ডি রয়েছে দেখলাম, কিষাণ মান্ডি তো আপনি নিশ্চয়ই জান বোধহয়, সবজি ফবজি বিক্রি বাটা হয় নাকি গরু ছাগলের বিচরণ চলে, কোনটা? না না, এখানে আমাদের কৃষি বাজার যেখানে রয়েছে, এখানে মোটামুটি ধান কেনা বেচা এবং ধান। মানে গরু ছাগলের বিচরণ ক্ষেত্র নয় এটা? না না, একদমই নয়। যারা বলে ভুল কথা বলবে। কারণ এখানে ধানের সময় ধান কেনার যে মান্ডিতে হয়, এই মান্ডিতেই হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাষিদের উপর যে অ্যাওয়ারনেস যে ক্যাম্পগুলো হয় সেগুলোই কিষাণ মান্ডিতেই হয়, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে সাহেব, এখানে পার ক্যাপিটা ইনকাম মানে গড় আনুপাতিক আয় যেটা বলা হয়, যেহেতু আপনি দুবারের বিধায়ক, এবারে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে টিকিটটা কে পাবে না পাবে, তো এখানে পার ক্যাপিটা ইনকাম এখানে মানুষের কত? বুঝলাম না ভারত। মানে গড় আনুপাতিক আয়, একটা মানুষের আয়ের তো একটা পরিসীমা থাকে, এখানে পার ক্যাপিটা ইনকাম কত, যেখানে মানুষ ন্যূনতম রুটি কাপড়া মাখানের প্রশ্নে তারা ঠিকঠাক বেঁচে আছে, মানে মানুষের গড় আনুপাতিক আয়টা কত? কারণ এখানে কৃষি ভিত্তিক এলাকা, বনাঞ্চল আছে, গরিব মানুষ আছে, মধ্যবিত্ত আছে। ঠিক গড় আনুপাতিক আয়, ইকোনমিক্স এর ভাষায় বলছি, গড় আনুপাতিক আয়টা কতটা হতে পারে? দেখুন, প্রত্যেকটি মানে পরিবার প্রতি যে বেঁচে থাকার যে দিকটা, সেই বেঁচে থাকার দিকে যে আয়ের যে উৎস, প্রত্যেকটি পরিবারে মোটামুটি ঠিক আছে। কেউ, এবার তো গরিব মানুষ যেগুলো আছে, মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা
কন্ট্রোলের মাধ্যমে ফুড ডিপার্টমেন্টের সহযোগিতায় ফ্রিতে চাল, গম, আটা এবং তৎসব যে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প রয়েছে, প্রত্যেকটি পরিবারে তাদের ফুল ফ্যামিলি সবাই মিলে প্রায় 4-5টা-6টা প্রকল্প সবাই পায়। তাই মানুষের এই ধরনের, তবুও তো গরিব মানুষ থাকবে, তবু মমতা তাদের জন্য বাড়ি ঘর এবং অন্যান্য ব্যবস্থা করছেন, আগামী দিনেও হবে। কারণ স্যার এখানে মানুষের অভিযোগ আছে যে, অভিযোগটাই বলি আপনাকে, সেটা হচ্ছে অভিযোগ করার প্রশ্ন করার অধিকার আমার আছে, আপনি উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। এখানে মাথার উপর ছাদ এবং হচ্ছে যে মাথার উপরে বাসস্থান নিয়ে, যদিও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলছেন আপনারা, কিন্তু এখানে বলছে যে বঞ্চনা তটরেখা তৈরি হয়েছে, যে মাথার উপর ছাদ সেটাতে গরিব মানুষরা পায়নি। আপনার কি মনে হয় গরিব মানুষের যে বাড়ির মাথার উপর ছাদ পাওয়ার কথা ছিল সেটা হলো না? দেখুন, এটা তোমার কেন্দ্র সরকার টাকা তো দিচ্ছে না, এটা তো হাইকোর্টের প্রধান বিচারপতি বলেই দিয়েছে 1 আগস্ট দিতে হবে, এটা তো চলছেই। তার সত্ত্বেও মমতা ব্যানার্জি মানুষের জন্য, এবার তো একসঙ্গে তো সব মানুষেরই করা সম্ভব নয়, আস্তে আস্তে সবারই হচ্ছে, এবং তিনি বলেও দিয়েছেন 26 সালের মধ্যে বা 26-28 সালের মধ্যে প্রত্যেকটি মানুষের মাথায় ছাদ, কংক্রিট মাথার ছাদ আমি তৈরি করে দেবো। মমতা ব্যানার্জি বলেছেন, নিশ্চয়ই হবে সবার জন্য। জনসংখ্যা কত এখানে? এখানে জনসংখ্যা হচ্ছে 2 লক্ষ। ভোটার কত? 1,80,000। পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত? মানে পুরুষ ভোটার কত আর মহিলা ভোটার কত? 90,000 পুরুষ ভোটার, 95,000 মোটামুটি মহিলা। আদিবাসী ভোট কত? আদিবাসী ভোট হচ্ছে 33%। সংখ্যালঘু ভোট কত? 12 থেকে 14%। বেশ, এই হিসাব টাকার সত্যি টাকা সব ভোটার ঠিক ভোটার। একটা শেষে বিশেষ করি, হ্যাঁ, একটা খুব অপ্রিয় কথা দিয়ে শেষ করতে চাইছি। কথা অনেক হতে আপনার আগামী দিনে আরো ইন্টারভিউ হবে, যদি অনেক নিন্দুকেরা বলছে আপনি টিকিট পাবেন না, যদি পেয়ে যান, ওই পিছনে মমতা ব্যানার্জির ছবি রয়েছে তো, আর আপনার হচ্ছে যে আরেকজন গুরু আছে অনুব্রত মন্ডল, ও মানে ওরফে কেষ্ট মন্ডল, বাঘ বলা হয় তাকে। আপনি জানি না, আপনি তো বাঘ বলতে পারবেন না, আমি বাঘ বলতে পারি। এখানে একজন নেতা, তার বেশ কিছু কুকীর্তি ভিডিও দেখছিলাম। প্রথমত দেখতে খারাপ লাগছিল, এবং ওই ভিডিওটা এডিট করবো কিনা সেটাও ভাবছিলাম, কিন্তু আমি তো সাংবাদিক, তো আমাকে তো খবর করতেই হবে। তো সেই নেতার এই কুকীর্তি, এবং নিশ্চয়ই কোনো প্ররোচনা দিয়ে তাকে করেছে, মানে সম্ভ্রমের অধিকারের প্রশ্নে যখন অভয় বাংলায় ঘটেছে, সেখানে এই ধরনের ভিডিও ছবি আপনার দলে পোস্ট হোল্ড করে। আপনি এখানকার বিধায়ক, আপনার কি বক্তব্য এবং নাম কি তার? দেখুন, একটা কথা বলি, এই ধরনের মানে কোনো ব্যক্তি বা কারো প্রতি এই ধরনের কোনো কথা আমি বলতে রাজি নই, আমি বলতেও চাই না। মানে যে কাজটি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন বোধহয়। যেই করে থাকুক বা যাই করুক, এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে চাই না, কারণ দলীয় ও নেতৃত্বরা, রাজ্য স্তরের নেতৃত্বরা, জেলা স্তরের নেতৃত্ব সবাই দেখছে, সবাই জানে। দল ব্যবস্থা নেবে, দল ব্যবস্থা নেবে। বিধায়ক না, আমার কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপার নাই, সে অধিকার আমার। দলকে নিশ্চয়ই বলবেন আপনি? দল যদি আমাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই তখন বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার শরীর ঠিক নেই। আচ্ছা, আমি এটা চাইছিলাম না বলতে, কিন্তু ওকে আমি ব্যক্তিগত চিনি। আসলে অনেকে হয়তো আমাকে জানেন যে ভাবে যে দা কোয়েরি খায় না, মাথায় দেয় নাকি ঘাম তেল। এই ঘাম তেল তো অসুরকে মাখানো হয়, আমাকে তো মাখানো হয় না। অনেকে বলে ভাই ভিউজ কম, আরে ভাই আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়ানোর মানুষ। যাই হোক, সেটা হচ্ছে অভেদানন্দ থান্ডার, মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, থান্ডার মানে তাই। অনেক কথা বললেন, গাছ চুরি হচ্ছে, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, এক শ্রেণীর লুটেরা করছে, তাতে তার দলের নাম যারাচ্ছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কতটা পারবেন সেটা পরের প্রশ্ন। নাম্বার 2, বালি চুরি হচ্ছে, স্বীকার করলেন, রয়্যালটি পাচ্ছে না সরকার। 2, আর মালা উনি পড়ছেন না, এখন মালা পড়ছে এখন ওই অঞ্চলে জঙ্গলে, যারা পড়ছেন তার দায়িত্ব উনি নিতে পারবেন না। আর এই কুকীর্তির যে নায়ক যিনি আছেন, সে ব্যাপারে তিনি মন্তব্য করবেন না, অত্যন্ত ঘৃণ্য অপরাধ, দল ব্যবস্থা নেবে। যত দিন যাবে, অভেদানন্দ ঠান্ডারকে নিয়ে আমি আরো ইন্টারভিউ করবো, ডেভেলপমেন্টের প্রশ্নে উনি একটা পুস্তিকা তৈরি করছেন। আর আমাকে ভাববেন না আমি অভেদানন্দ ঠান্ডারকে তেল দিতে এসছি এখানে। আমি তৈলবর্তন সাংবাদিকতা প্রভুত্ব কৃতদাস সাংবাদিক নই, নয়ন রায়। আমি যা মনে করব আমি সেই সব প্রশ্ন করার সাহস আমার আছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, আমার শুভেচ্ছা রইল আপনাকে। হ্যাঁ, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সৌমিত দফাদার, হাউসগ্রাম। নমস্কার।